আসসালামু আলাইকুম। ওসমান হাদিকে যে নির্মমভাবে হত্যা করা হলো, তারপরে যা ঘটছে এবং ঘটতে যাচ্ছে সেটা সামাল দিতে হবে, কন্টেইন করতে হবে এবং এই উপদেশ শুধু এই অধম দিচ্ছে তাই না। আমার এক বিশিষ্ট বন্ধু ও বাংলাদেশেরও ঘনিষ্ঠ বন্ধু, একজন ভালো বন্ধু, প্রাক্তন মার্কিন উপরাষ্ট্রদূত আহ জন ড্যানিলোভিক্স জন ড্যানিলোভিক্স কাউন্টার পয়েন্ট নামে একটা পত্রিকায়, অনলাইন পত্রিকায় আজকে একটা সুন্দর লেখা লিখেছেন, দ্য মর্নিং আফটার। তিনি হাদির প্রশংসা করেছেন, তার বক্তব্যের প্রশংসা করেছেন এবং বলেছেন সবকিছু তার সঙ্গে আমাকে একমত হতে হবে এমন কোনো ব্যাপার নয়, তবে হাদি হত্যার পরে বাংলাদেশে যা ঘটছে সেটা অনভিপ্রেত এবং এই যে ইসলামী আমরা উগ্র মৌলবাদী শক্তি যে অরাজকতার সৃষ্টি করছে বাংলাদেশে এবং সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা, সেটা কিন্তু খুবই একটা মারাত্মক ব্যাপার, ভয়ানক ব্যাপার। জন ড্যানিলোভিক্স বলেছেন যে গণতন্ত্র আর আইনের শাসনের প্রতি শ্রদ্ধা ছাড়া, শান্তি ও নির্বাচন ছাড়া এই বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। তিনি ইউনূস সরকারের প্রশংসা করেছেন যে ইউনূস সরকার ট্যাকেল করছেন মোটামুটি ভালোভাবেই, তবে ইন্ডিয়াকে এক হাত নিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তিনি বলেছেন আওয়ামী দুষ্কৃতিকারীরা এখনো ভারতে, ভারত তাদের আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে এবং পরোক্ষভাবে উনি এটাই বলেছেন, উনি তো একজন কূটনীতিক, অত স্পষ্টভাবে আমার মতো কথা বলেন না, উনি যেটা বললেন যে পরোক্ষভাবে যা বললেন যে ভারত ইন্ধন যোগাচ্ছে, ভারত এদেরকে দিয়ে বাংলাদেশে একটা গোলযোগ সৃষ্টি করছে, ভারত পরিষ্কার নয়, ভারত বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চায় এবং উনি এটাও আশঙ্কা প্রকাশ করেছেন যে অলরেডি একটা হিট লিস্ট বেরিয়ে গেছে, কাদের কাদের মারা হবে, হত্যা করা হবে। এবং তিনি বলছেন ভালো খবর হচ্ছে আগামী সপ্তাহেই তারেক রহমান দেশে ফিরছেন, তারেক রহমান দেশে ফেরার পরে অবস্থার উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। আমিও তার সঙ্গে কণ্ঠ মিলাচ্ছি। কিন্তু আমার আজকের যে প্রোগ্রাম, থামলাইনে দেখেন আমি পেছনে একটা ছবি দিয়েছি, মানে ওসমান হাদির পাশেই একটা সেনাবাহিনীর একটা ছায়া মূর্তি দেখিয়েছি আমি। এই ছায়া মূর্তি সালাম দিচ্ছে, মানে এরা কি ক্ষমতা দখলের পরিকল্পনা করছে? মানে ঘোলা পানিতে সবাই কিন্তু মাছ ধরছে। যে পরিস্থিতি, যে মব ভায়োলেন্স হচ্ছে, তার পেছনে দেশের ভেতরে বসে এবং দেশের বাইরে থেকে খুব সুপরিকল্পিতভাবে উস্কানি দেয়া হচ্ছে এবং উস্কানি দেওয়ার ফলেই কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারে আক্রমণ হয়েছে। কারা উস্কানি দিচ্ছে আপনারা জানেন, কি ভাষায় দেয়া হচ্ছে সেটা আপনারা জানেন। প্রত্যক্ষভাবে বলছে না প্রথম আলোতে আগুন দিয়ে দাও বা ডেইলি স্টার ভেঙে ফেলো, কিন্তু পরোক্ষভাবে যা বোঝানো যাচ্ছে যে হাদি হত্যার জন্য যেন প্রথম আলো এবং ডেইলি স্টার প্রত্যক্ষভাবে দায়ী। অনেকে বলবেন তারা তো ভারতপন্থী, তারা আওয়ামী পন্থী, এতে কোনো সন্দেহ নেই, তবে কান টানলে মাথা আসে। আপনি আজকে প্রথম আলো পুড়িয়ে দেবেন, সেখানে লোক মরে যাবে আগুনে পুড়ে, ভাগ্যিস মরেনি, ডেইলি স্টারেও তাই। এরপরে এই ঘটনা বিস্তৃত হবে, ধরেন আপনার সঙ্গে আমার শত্রুতা আছে, আমি আপনার বাড়ি পুড়িয়ে দিলাম, আপনাকে হত্যা করলাম, এই সিরিজ অফ ভায়োলেন্স বাংলাদেশে আর যাই হোক নির্বাচন হতে দেবে না। এই নির্বাচন হতে না দেওয়ার পরিস্থিতি যাতে না হয়, সেজন্য আমি আপনাদের সামনে দুটো কথা বলতে এসেছি। যে দেখেন,
যেটা জন ড্যানিলোভিচ বলেছেন ট্যাকেল করতে হবে, ইউনিশ সরকার করছেন, কিন্তু ইউনিশ সরকার পুরোটা করতে পারছেন বা করছেন সেটা বলা যায় না। একটা ভিডিও, যেহেতু আমি লাইভ করছি আপনাদের সামনে শেয়ার করতে পারছি না, একটা ভিডিও দেখলাম, খুবই দুর্ভাগ্যজনক ভিডিও। প্রথম আলোর অফিসের সামনে হাজার হাজার মব ঘেরাও করে রেখেছে, আর ভেতরে কিছু সাংবাদিক আটকে আছেন, আগুন দিলে তারা মারা যাবেন। ডেইলি স্টার থেকে এক সাংবাদিক মহিলা টেক্সট করেছেন বন্ধুদের কাছে যে আমি নিঃশ্বাস নিতে পারছি না, এত ধোঁয়া। তার মানে উনি আরেকটু হলে মারাও যেতে পারতেন। তার মানে এই যে মারাত্মক ঘটনাগুলো ঘটাচ্ছে এবং সেখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ধর্মকে ব্যবহার করা হচ্ছে মানুষ হত্যার পরিকল্পনা করে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার, আমার খুবই ভালো বন্ধু, ছোট ভাই, নিউ এজ পত্রিকার গোলাম নুরুল কবির, নুরুল কবির সাহেব গেলেন ওখানে প্রথম আলো ডেইলি স্টারের ওখানে যে কি হচ্ছে একটু প্রশমিত করার জন্য। তাকে ধরে ফেললো, এই মব ধরে ফেললো, তাকে প্রায় আওয়ামী লীগ বলছে, আওয়ামী লীগের ধর ধর মার মার। আর একটু হলেই একটা ট্র্যাজেডি হয়ে যেত, নুরুল কবিরকে তারা মেরে ফেলতো। হাসিনা সরকারের বিরুদ্ধে যারা বিনা স্বার্থে অত্যন্ত সাহসের সঙ্গে প্রতিবাদ করেছে দেশে বসে, কতিপয় ব্যক্তির মধ্যে 4-5 জনের ভেতরে নুরুল কবির প্রধান। বদরুদ্দিন উমর বলতেন আর নুরুল কবির বলতেন, এত সোচ্চার এত সাহসী মানুষ আমি দেখিনি। সেই নুরুল কবিরকে বলছে আওয়ামী লীগার, এবং তিনি ডে ওয়ান থেকে, মানে আমরা একই গ্রুপে বিলং করি, একই ধরনের চিন্তা পোষণ করি, আমরা বাংলাদেশে আইনের শাসন গণতন্ত্রের ব্যাপারে সচেষ্ট। নুরুল কবিরের মতো মানুষকে হামলার শিকার হতে হয় এবং দেশ নির্বিকার। এই মব ভায়োলেন্স কিন্তু গণতন্ত্রের দিকে নিয়ে যাবে না, নির্বাচনের দিকে নিয়ে যাবে না। এবং অলরেডি এই যে মঞ্চ, হাদি যে মঞ্চে ছিল, সেই মঞ্চ কিন্তু অলরেডি বলে দিয়েছে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন হতে দেব না। আসল কথা ওইখানে। সুতরাং হাদি বীর পুরুষ, এতে কোনো সন্দেহ নেই। তার বক্তব্য, তার কথাবার্তা, তার একটা কবিতা লিখেছে, সে কবিতা পড়লাম, মানে অসীম সাহসী একটা ব্যক্তিত্ব। এ ধরনের যদি বাংলাদেশে 10,000 ব্যক্তি থাকতো বা 1,000 ব্যক্তি থাকতো, 100 জনও যদি এই নতুন প্রজন্মের ভেতরে 100 জন যদি এই ওসমান হাদির মতো হতো, তাহলে দেশটার অবস্থা অনেক ভালো হতো, অনেক উন্নত হতো। আমরা এখন যেখানে আছি সেখানে থাকতাম না। আমাদের দুঃখ যে তাকে হারালাম। তার নামে রাস্তাঘাটের নাম বদলে, হলের নাম বদলে, স্মৃতিচারণ করে পরে ওই প্রতি বছর ওই 18ই ডিসেম্বর আমরা ওসমান হাদি দিবস পালন করি। এতে কারো কিছু আসবে যাবে না, দেশেরও কোনো উন্নতি হবে না, লাভও হবে না, ক্ষতিও হবে না। যেটা আমি আশঙ্কা প্রকাশ করে কালকে একটা ভিডিও করেছিলাম যে এরপরে কি, মানে হাদির জানাজার পরে কি, আমরা কি করব। কিন্তু যেটা ঘটছে সেটা নিন্দা করতে হবে এবং প্রতিহত করতে হবে। যে ভিডিওটার কথা আমি বলছিলাম, ন্যাক্কারজনক, প্রথম আলোর অফিসের সামনে সেনাবাহিনীর এক সদস্য মবকে বলছে যে কিছু লোকজন সাংবাদিকের উপরে আটকে আছে, ওদের আমরা বের করে নিয়ে আসি, তারপরে আপনারা করেন। মানে তারা বেআইনি ভাবে একটা খবরের কাগজের অফিসের সামনে আগুন দিবে, হত্যা করবে, মেরে ফেলবে মানুষ, এই ধরনের তারা স্লোগান দিচ্ছে, এই ধরনের কাজকর্মে লিপ্ত। সেখানে তো নির্দ্বিধায় গুলি করা উচিত ছিল, ব্রাশ ফায়ার। ওই যে আওয়ামীপন্থী শিক্ষক যে ভাষায় আন্দোলনকারীদের বিরুদ্ধে হাসিনার পক্ষে উস্কানি দিয়েছিল, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, যাকে ছেলেরা একটু হেনস্থা করলো, ব্রাশ ফায়ার করা উচিত ছিল। তারপর ভারতীয় হাই কমিশনের সামনে যখন মব গেল, বাংলাদেশ সরকার সেটা প্রতিহত করেছে, কিন্তু দরকার হলে সেখানে
ব্রাশ ফায়ার করে এই ভায়োলেন্ট মবকে নিষ্ক্রিয় করা সরকারের পবিত্র দায়িত্ব। কেননা বিদেশি মিশন রক্ষা করাটা পবিত্র দায়িত্ব আন্তর্জাতিক আইনে। সেটা ইউনূস সরকার করেছেন, মোটামুটি প্রতিহত করেছে। কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার তারা যাই লিখুক, যে পন্থী হোক, তাতে আমার কিছু যায় আসে না, কারো কিছু যায় আসা উচিত না। তারা লিখছে, আপনিও লেখেন, জনগণ ডিসাইড করুক ওই পত্রিকা পড়বে না পড়বে না। পত্রিকা অফিস বন্ধ করে দেবেন, ভেঙে দিবেন। জানি খুবই অপ্রিয় সত্য কথা আমি বলি, আমি ভিউ বাড়ানোর জন্য তো ইউটিউব করি না, পয়সার জন্য করি না, হলে এই কথাগুলো বলতাম না। ভিউ বাড়ানোর জন্য অন্য কথা বলতে হতো, ভাই সাহসী ইসলামী জিহাদি জনতা এগিয়ে যাও, উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, যেগুলা অনেকে বলে। আমি তো ওই কথা বলছি না, আমি তো বলতে পারতাম, আমার বাক্য ভান্ডারে কোনো মানে ই নেই, কমতি নেই, আমি অনেকভাবে উস্কানিমূলক কথা বলতে পারতাম। কিন্তু প্রথম আলো কি লেখে, ডেইলি স্টার কি লেখে, আপনাদের পছন্দ হয় না হয় পড়বেন না, পড়েন না, আপনারাও লেখেন। এটা তো গণতন্ত্র, মানে শান্তিপূর্ণ সহাবস্থান। এই শান্তিপূর্ণ সহাবস্থানের প্রিন্সিপাল যারা বিশ্বাস করে না, জামাত ইসলামী করে না, তারা ফ্যাসিস্ট। আওয়ামী লীগ করে না, তারা ফ্যাসিস্ট। তাই বলে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কিরে কুকুরে মানুষের তারে কামড়ানো শোভা পায়। ছোটবেলায় কবিতা পড়েছিলাম। কুকুরের কাজ কুকুর করছে, কুকুরকে আপনি নিয়ন্ত্রণ করেন। দরকার হলে সরকার বিরোধী কার্যকলাপ হলে উস্কানি দিলে তার খবর কাগজ বন্ধ করে দিতে পারে সরকার, যেগুলো উস্কানি, এগুলো এ ধরনের কাজ। কিন্তু আর কিছু পাওয়া গেল না, হাদি হত্যার পরে পত্রিকা অফিসে হামলা এবং শাহবাগ চত্বর বন্ধ করে দেওয়া, সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, এগুলো অ্যানার্কি, এগুলো মব ভায়োলেন্স, এগুলো কোনো সভ্য দেশে হয় না। আমি গতকাল বলেছি, বাংলাদেশ কান্ট অ্যাফোর্ড টু বি অ্যানাদার লেবানন or Libya or Syria or Iraq or Sudan or Yemen। আমরা ওদের মতো হতে চাই না, আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ। সেটাকে নষ্ট করার জন্য গণতন্ত্র বিরোধী এই ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট জামাতে ইসলামী, তারা উগ্র মৌলবাদী, ধর্মের অপব্যবহার করে তারা দেশটাকে অকার্যকর করে দিতে চায়। এটাকে রুখতে হবে, এটাকে দমাতে হবে, এটাকে বন্ধ করতে হবে। সুতরাং বেশি কথা বলার অবকাশ নেই। আপনারা বিচার করে দেখেন, হাদি নিহত হয়েছে, হাদির প্রতি সমবেদনা আছে মানুষের, তিনি বাংলাদেশকে ভারতের রাহু মুক্ত করতে চেয়েছেন। জামাত ইসলামী কি তাই চায়? যারা এখন মব ভায়োলেন্স করছে তারা কি সেটা চায়? তারা চায় হত্যা যজ্ঞ করতে। এই যে ময়মনসিংহের ভালুকাতে কালকে যে ঘটনাটা ঘটলো, এক ভদ্রলোককে, পরে শোনা যাচ্ছে বিভিন্ন রকম দ্বন্দ্ব ছিল, ইসলাম অবমাননা করেছে বলে এই ভিডিওটা এত ভয়াবহ যে ওটা আমি দেখলে গা শিউরে ওঠে। একটা লোককে উলঙ্গ, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় গাছে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। তারপরে কি করলো, ওই লাশটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিল এবং তার পাশে হাজার খানিক জনতা ভিডিও ক্যামেরা দিয়ে ছবি ভিডিও করছে আর স্লোগান আসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা কি ইসলামের শিক্ষা? ধরে নেই ওই ব্যক্তি ইসলামের অবমাননা করেছে, রসুলুল্লাহকে গালাগাল করেছে, অনেক কিছু করেছে, ধরে নিলাম। ঘটনা অন্যরকম শুনলাম যেটা। কোরআন কি বলে? কোরআনের ভিতরে স্পষ্ট আয়াত রয়েছে, যদি তোমার ধর্ম, তোমার রসুলকে যদি কেউ গালাগাল করে, সেখান থেকে উঠে চলে যাও। তুমি তাদের ধর্ম বা তাদের দেব দেবীকে গালাগালি করো না, কেননা তাহলে তারা আবার তোমার আল্লাহকে এবং রসুলকে গালাগাল করবে। এত সুন্দর কম্প্রোমাইজিং ফর্মুলা দিচ্ছে কোরআন, আর উগ্র মুসলিমরা বলছে হ্যাঁ এরকম এত বড় সাহস, মেরে ফেল। তসলিমা নাসরিনকে তাড়িয়েই দিল, দাউদ হাওদারকে দেশ থেকে তাড়িয়ে দিল, ভাবলো যে কামের কাম একখান করছি। কামের কাম করস নাই, তোরা দেশের মর্যাদা হানি করেছিস, তোরা দেশটাকে নর্দমায় ফেলে দিয়েছিস। বিশ্ব বলবে এই দেখো কত অনুদার, কত উগ্র, কত ফ্যানাটিক্যাল বাংলাদেশ। তসলিমা নাসরিনের ক্ষতি হয় নাই,
ক্ষতি হয়েছে বাংলাদেশের। ওই লোককে হত্যা করে কোনো গৌরব অর্জিত হলো না। এখন উস্কানি দাতারা দেখেন, নিউ ইয়র্কে বসে এক জামাতে ইসলামী ইউটিউবার ইলিয়াস হোসেন, কালকে একটা ক্লিপ দেখলাম, ওরে বাবা, যে জঘন্য ভাষায় ডক্টর ইউনূস ও আসিফ নজরুল সাহেবকে গালাগাল করলো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে গালাগাল করলো, যে কথাটা হয়তো আমি উচ্চারণ করতে পারি, সে দুটা গালি ছিল হারামজাদা আর শুয়োরের বাচ্চা। ইউনূস সাহেবকে তো আমিও অনেক ব্যাপারে পছন্দ করি না, আপত্তি করি। এখন ইউনূস সাহেবকে শুয়োরের বাচ্চা হারামজাদা বলে গালাগালি করছে ইলিয়াস হোসেন। আর নিশ্চয়ই ইউটিউব সার্কুলেশন আরো বাড়বে, কেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভায়োলেন্স অ্যান্ড ভালগারিটি বৃদ্ধি পেয়েছে। আপনি ভায়োলেন্সের পক্ষে যদি কথা বলেন আর ভালগার কথা বলেন, অমুকের সঙ্গে অমুকের প্রেম, জানেন এই যে টেলিফোন কল শোনেন, জনতা একটা লাভ দিয়ে সে উৎসুক হয়ে শোনে, তারপরে কি হইলো। আমি গ্রামের সালিশ দেখেছি, গ্রামের সালিশেও এই ঘটনা হয়। কোন রকম ইলিসিট রিলেশনশিপ ধরা পড়লে সেটা নিয়ে মুখরোচক গল্প, এবং ওই সালিশের ভেতরে বসে আমি দেখেছি কি ভাষায় ওই যে মেয়েটার সঙ্গে একটা ছেলের সম্পর্ক ছিল তাকে ইন্টারোগেট করা, এবং সবাই খুব ভোগ করে, তৃপ্তি পায় যে তারপরে কি করলো বল। এই এর সঙ্গে ইলিয়াস হোসেনের কোনো পার্থক্য দেখি না, পিনাকি ভট্টাচার্যের আমি কোনো পার্থক্য দেখি না। এই উস্কানিমূলক ভিডিও বাংলাদেশে সরকারের উচিত বন্ধ করে দেয়া। ইউটিউবের তো একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড একটা ব্যাপার আছে, একটা কমিউনিটির যে ভায়োলেন্স এবং ভালগার গালাগালি করা একটা দেশের প্রধান উপদেষ্টাকে, প্রধানমন্ত্রী, এটা তো ইউটিউবকে আপত্তি করে জানানো উচিত ছিল, যেগুলো বন্ধ করা উচিত। এবং এই উস্কানি দাতা ওখান থেকে বসে বলছে, সাধারণ যারা যুবক যুবতী তারা মনে করে তাই তো এটা তো ইলিয়াস সাহেব বলছে, পিনাকি ভাই বলছে, তো এর করার অসুবিধা কি আছে, আমরা যাই পরে আগুন দিয়ে দিই, মরলে মরবে, 2-4-5টা 10টা মরবে, আমরা ভিডিও করব। তারপর আপনারা কি মনে করেন এই লোকগুলো দেশে গণতন্ত্র চায়, নির্বাচন চায়? যারা উস্কানি দিচ্ছে জামাতপন্থীরা, তারা কিন্তু নির্বাচন চায় না। আপনি কি মনে করেন ইলিয়াস হোসেন বাংলাদেশে নির্বাচন হোক এবং জামাতে ইসলামের ভরাডুবি হোক সেটা দেখতে চায় না? তারা চায় নির্বাচন না হোক, ধীরে ধীরে যেটা জামাত প্রধান অ্যাক্টিং চিফ আব্বাস আলী খান আমাকে 1991 সালে বলেছিলেন যে আমরা কি নির্বাচন করে ক্ষমতায় আসব, আমরা অন্য পন্থায় ক্ষমতায় আসব। এই অন্ধ পন্থায় ক্ষমতা আসাটা বন্ধ করতে হবে। আপনারা পারেন, তোমরা পারো, যাতে 18 থেকে 40 বছরের বয়স, তোমাদের ভবিষ্যৎ পড়ে আছে। আমরা বুড়োরা তো চলে যাব, তোমাদের ভবিষ্যতের বাংলাদেশকে বাসযোগ্য করার জন্য গণতন্ত্র এবং আইনের শাসন অপরিহার্য। ইসলামের নামে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে মানুষ হত্যা করলে এটা হয়ে যাবে আরেকটা আফগানিস্তান, আরেকটা সুদান, আরেকটা সোমালিয়া, আরেকটা ইরাক বা আরেকটা লিবিয়া। এই বাংলাদেশকে লিবিয়া বা সুদান বা সোমালিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর দায়িত্ব, কর্তব্য আপনাদের। আমার যেটুকু সামর্থ্য, আমি বাংলাদেশ জন্য একটা অকার্যকর রাষ্ট্র না হয়, তবে আমি আশা করি যে তারেক রহমান আসছেন 25 তারিখে, একটা জোয়ার বইবে দেশে। রাজনীতি যারা এখন আশা করছে, দুরাশা করছে যে ক্ষমতায় চলে আসবো, জাসদপন্থী জামাতিরা, যেটা তাদের স্বপ্ন ভঙ্গ হবে। আমি আশা করি তারেক রহমান ফিরবেন, দেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে উনি চাপ দেবেন, এবং সক্রিয়ভাবে তোমরা এবং আপনারা তারেক রহমান যে কথা বলবেন নির্বাচনের পক্ষে, তারা বিএনপির সমর্থন না হলেও আপনারা তাকে সহযোগিতা করবেন, যাতে দেশের স্বার্থে, বিএনপি বা তারেক রহমানের স্বার্থে নয়। আমি বিএনপির বহু নেতাকেই বহু পলিসির সঙ্গে প্রচন্ড রকম দ্বিমত পোষণ করি। আমি গতকালও বলেছি, আমি খালেদা জিয়ার ওই সরকারের প্রচুর সমালোচনা করেছি, এখনো করি, ভবিষ্যতেও করব। তারেক রহমানকে সেটা বলেছি। সুতরাং দলমত নির্বিশেষে দেশে যেন একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়, সেটা চেষ্টা করবেন, নইলে বাংলাদেশ একটা অকার্যকর রাষ্ট্র হয়ে যাবে। মব ভায়োলেন্স দিয়ে, উগ্র মৌলবাদ দিয়ে আর যাই আসুক, গণতন্ত্র বা শান্তি আসবে না। আপনি দেখেন, একটা
বিপ্লবী রাষ্ট্র দেখান যে ইসলামী বিপ্লব হয়েছিল। আইসিস সিরিয়া বলেন, আর ওইদিকে এখন মিশর বলেন, যেখানে একবার মুসলিম ব্রাদারহুড ঢুকেছিল, তাদেরকে কি পরিণাম হলো, তাদের সারা বিশ্বে তারা কিভাবে বদনাম হলো। বাংলাদেশের জন্য সেটা না ঘটে সে আহ্বান জানিয়ে আজকের কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। এই মব নিয়ে যারা খেলা খেলছে দেশে এবং দেশের বাইরে, তাদের প্রতিহত করুন। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।